এবার আসেন আমরা ইয়েটা অন করি। আচ্ছা দেখেন আমরা ভ্যাট রিটার্ন করব। দেখেন প্রথমে ভিএটি রিটার্ন করার সময় আমাদেরকে এই যে ভ্যাট সেন্টারে যেতে হবে। দেখেন আচ্ছা তার আগে আমরা একটু দেখি ভ্যাট করার সময় অ্যাকাউন্ট সেটিংসে যাই। এটা দেখেন অনেক কোম্পানির মেকিং ট্যাক্স ডিজিটাল থাকে, এটা বলে এমটিডি। যদি আমরা এই এমটিডির মাধ্যমে ভ্যাট রিটার্ন দাখিল করি তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে আমরা হচ্ছে এটাকে অন আছে অফ, অফ আছে অন করব। মেকিং ট্যাক্স ডিজিটাল, এখানে ধরেন লার্ন হাউ টু কানেক্ট, এখানে আমরা ক্লিক করি। নর্মালি এখন যেটা করব, এইটা যদি এমটিডির সাথে মানে এমটিডির মাধ্যমে আপনি যদি কুইক বুকস আর এইচএমআরসি দেখেন, এটা হচ্ছে কুইক বুকস আর এটা হচ্ছে এইচএমআরসি। তাহলে এইচএমআরসি কি আর কুইক বুকস তো আমরা জানি। এইচএমআরসি হচ্ছে আমাদের, আমরা যেমন এনবিআর বলি ওরা বলে এইচএমআরসি, ওরা বলতে ইউকে। আর এটা তো কুইক বুকস, এটা তো জানেন এটা একটা সফটওয়্যার। কুইক বুকসের সাথে এটা কি কানেক্ট, মানে ইন্টিগ্রেশন যাকে বলা হয়। ইন্টিগ্রেশন যদি করতে হয় তাহলে কিভাবে এটা আমরা ইন্টিগ্রেশন করব? ধরেন এই যে আমরা অথরাইজ লেটার এটা দিলে কানেক্ট এখন করা যাবে না, আর যদি অথরাইজ নাও দিই তাহলে কানেক্ট মোডে চলে যাবে। এখন দেখেন কোনো কিছুর সাথে যদি কোনো কিছু কানেক্ট করতে চান, সে ফর এক্সাম্পল আপনি কুইক বুকসের সাথে এইচএমআরসি কানেক্ট করতে চান, তাহলে এইচএমআরসিতে আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে এবং কুইক বুকসে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। যেহেতু আমরা কুইক বুকসে আছি তার মানে আমাদের কুইক বুকসে অ্যাকাউন্ট আছে এবং এইচএমআরসিতে আমাদের একটা অ্যাকাউন্ট থাকতে হবে। থাকার পরে আমরা নাওতে ক্লিক করার পরে এই যে দেখেন এটা আসছে হচ্ছে এই এইচএমআরসি পোর্টাল। এই পোর্টালে আমরা কি করব, এই যে অ্যালাউ ইউর সফটওয়্যার টু কানেক্ট উইথ এইচএমআরসি, use this service to give Intuit QuickBooks permission to view your VAT information, change your VAT information। আচ্ছা আমরা এখানে কানেক্টে যাব। কানেক্টে গেলে এখানে আমাকে বলবে হোয়াট ইউ উইল নিড। ঠিক আছে, আমি বলবো আমি হচ্ছে এখানে এইচএমআরসি সাইন সাইন ইন করবো। সাইন ইন করার পর এখানে ক্লিক করলে এখানে দেখেন আমাকে এটা হচ্ছে একটা নাম্বার, নাম্বারটা হচ্ছে ভ্যালিড, আমি এই জন্য একটু করে রাখলাম। এই নাম্বারের এইখানে একটা নাম্বার দিতে হবে। ধরেন এখানে একটা আপনার যে এইচএমআরসিতে যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের ইউজার আইডি আর এটা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন ইন করবেন। সাইন ইন করলে যেমন এখন যদি আমি ক্লিক করি তাহলে ওই আমার ক্লায়েন্ট যে যিনি আছেন ওনার নাম্বার হচ্ছে একটা কোড চলে যাবে। কোড গেলে সেই কোড দিয়ে তখন আমি এখানে লগ ইন করতে পারবো। লগ ইন করার পরে আমার এইচএমআরসির সাথে এটা কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে গেলে এরপরে আপনার কুইক বুকসে যেই অ্যাক্টিভিটি থাকবে ওইগুলো আপনি ফাইলিং করার সাথে সাথে আপনার কিন্তু এই এইচএমআরসিতে এটার ইম্প্যাক্ট করবে। ঠিক আছে, ধরেন আমি কানেক্ট করতেছি না বাট কানেক্ট করা যাবে এখান থেকে। এটা গেল হচ্ছে ইন্টিগ্রেশন করার প্রসেস। এবার আসেন আমরা ইন্টিগ্রেশন করার পরে আমরা ব্যাকে যাই। দেখেন ইন্টিগ্রেশন করার পরে আমরা এরকম দেখাবে যে এইচএমআরসি রিকগনাইজড। এবার আপনি হচ্ছে চলে যান ভ্যাট সেন্টার, এই হচ্ছে আমার সেলস সেন্টার, ট্যাক্স সেন্টার। ট্যাক্স সেন্টারে গেলে এখানে আমার ভিএটি আসছে।
বিএটিতে এখন এই মুহূর্তে আমাকে যেটা বলছে যে জুলাই মাসের 1 তারিখ থেকে সেপ্টেম্বরের 30 তারিখ এই সময়ের মধ্যে আমি ট্যাক্স কালেকশন করেছি এত আর ট্যাক্স পেমেন্ট করেছি এত, ঠিক আছে। এবং এখানে এনাবল দেখাবে মেকিং ট্যাক্স ডিজিটাল এনাবল, ঠিক আছে। এরপরে কি করতে হবে, এটাকে আমার ফাইলিং করতে হবে। তো ফাইলিং করার জন্য এখানে আমার হচ্ছে ধরেন জুলাই থেকে এত, এখানে ভিউ সামারি। এখন এইটার সাথে একটু ঝামেলা আছে, এটার থেকে করা যাবে না, এটা কানেক্ট করতে গিয়ে এটা একটু এরর হয়ে গেছে। তো এটাতে করা যাবে না, আমি একটু অন্য একটা থেকে দেখি। এটাতে যাই, এখানে আমার ভিএটি সেটিং করা আছে একটু দেখি। এই যে মেকিং ট্যাক্স ডিজিটাল সেট আপ ইউর ভিএটি, সেট আপ করলে যে আমরা একটু আগে যেভাবে দেখলাম ওইভাবে সেট আপ করবেন, সেট আপ ভিএটি। আর যদি আমাদের প্রথমে এটাকে একটু অন করে নিতে হয়। এখানে অন বলতে হচ্ছে আমি যে ভ্যাট রেজিস্টার তার জন্য এখানে আমাকে কিছু তথ্য দিতে হয়, যেমন এইচএমআরসি হচ্ছে এইচএম আর আরসি হচ্ছে রেভিনিউ অ্যান্ড কাস্টমার, ঠিক আছে। তাহলে এখানে আমাকে প্রথমে হচ্ছে কোন মাস থেকে করব, ধরলাম জানুয়ারি। হাউ অফেন ডু ইউ সাবমিট, এটা তো আমরা কোয়ার্টারলি দিব ইউকের জন্য। হুইচ ভিএটি অ্যাকাউন্টিং স্কিম, এটা ক্যাশ দিব। এখানে একটা নাম্বার দিতে হয়, হচ্ছে নাম্বার। ফ্ল্যাট রেট এটা দরকার নাই, আমরা হচ্ছে নেক্সটে গেলে আমাদের ওকে দিয়ে দিলে এইবার আসবে, মানে আমরা এতক্ষণ যেটা করলাম ওইটা হচ্ছে এনাবল করার জন্য। ধরেন আমি যে এই কোম্পানি যে ভ্যাট রেজিস্টার সেটা এনাবল করলাম, এখন আসলে আমি কি এমটিডির মাধ্যমে সাবমিট করব নাকি হচ্ছে উইদাউট এমটিডিতে করবো। তো এমটিডিতে করলে সেট আপ এমটিডিতে যাবেন, ওই যে একটু আগে যেটা দেখালাম এখানে ক্লিক করবেন অথরাইজ, তারপর হচ্ছে এখানে এসএমআরসি পোর্টাল আসবে, এখান থেকে আমরা ওইটাকে কানেক্ট করব, ঠিক আছে। যেহেতু আমরা এটা কানেক্ট করবো না এই জন্য আমি এটা কেটে দিলাম। কানেক্ট করলে ওইভাবে করবেন। আমরা হচ্ছে অথরাইজ লেটার দিলাম, দিয়ে আমরা এটা স্কিপ করে ম্যানুয়ালি প্রসেসে যাই। এটা ধরেন এটা ম্যানুয়াল প্রসেস। সো ম্যানুয়াল প্রসেসে আসলাম, এখানে আমরা এই যে পিরিয়ড, এই পিরিয়ডের মধ্যে আমরা কিছু কাজ করব। কাজ বলতে ধরেন আমি এখানে সেলস রিসিভ করলাম, এখানে এবিসি ফার্মা, এইখানে জানুয়ারি মাসের মধ্যে, জানুয়ারি থেকে মার্চ এই সময়ের মধ্যে আমাকে কিছু কাজ করে এখানে করে দেখাতে হবে। যেমন সার্ভিস সেল করেছি আমি, এটা হচ্ছে 12টা, এটা ধরলাম হচ্ছে 500 করে। তাহলে এটা হলো হচ্ছে ভিএটি 20%, এটার জন্য আমি 7 ক্লোজ করে দিলাম। 20% মানে 1200 আমার এখানে কালেক্ট হবে, ঠিক আছে, কালেক্ট হবে। এরপরে আসেন হচ্ছে ধরেন আমি একটা ইনভয়েস করলাম, ইনভয়েস করে আমি এখানে আরেকজনের নাম অ্যাড করি। এটা ধরে নিচ্ছি হচ্ছে জানুয়ারি 14, এখানে বললাম XYZ। এখানে সার্ভিস সেল করলাম ধরেন এখানে 10টা, এটা ধরলাম 300 করে। এখানে ধরলাম আমরা 5% ভিএটি, এখানে কত হলো 600। এবার দেখেন
7 ফুডস। এবার খেয়াল করেন, এটা হচ্ছে আমার ভ্যাট সেন্টার, যেটাকে আমি রিলোড দিই। 600 আর 1200 1800 হওয়ার কথা, কিন্তু এখানে আমার কালেকশন দেখাবে কত দেখেন, 1200। কেন 1200 দেখাবে? কারণ আমি বলছি যে ভিএটি হচ্ছে আমার কি ক্যাশ, একটা আমি ইনভয়েস করেছি, তার মানে আমি টাকা এখনো পাইনি। তো ইনভয়েস করলে তো টাকা যখন পাবেন তখন এখানেই করবেন, অটোমেটিক্যালি এটা দেখাবে। যেমন আসলে এক্সপেন্স, এক্সপেন্সে এসে আমি এক্সপেন্স করি। ধরেন আপনি কাকে দিচ্ছেন, লিঙ্কডইনকে দিচ্ছেন, কি দিচ্ছেন, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং এটা ধরেন আপনি $1400 পে করেছেন, 20% করে কত, 233.সামথিং। আচ্ছা, এবার দেখেন আমার যে ভিএটি বা ভ্যাট সেন্টার, এটা হবে এখন এখান থেকে ওই যেটা কালেকশন পেমেন্ট করেছে সেটা বাদ যাবে। এগুলো এই সেন্টার অটোমেটিক্যালি আপনার ট্রানজেকশনের উপর ভিত্তি করেই হবে। এই দেখেন এরকম আপনি যা কাজ করবেন এই পিরিয়ডের মধ্যে ওই অনুযায়ী এখানে আমার আসবে, তথ্যগুলো চলে আসবে। এইবার আসেন, আমার তো এটা কানেক্ট করা আছে, ঠিক আছে। তো কানেক্ট করা যদি থাকে, আমি কি করব, জাস্ট এইটাকে আমি ফাইলিং করব। এখন দেখেন, ফাইলিং করার আগে আমাকে এখানে ভ্যাট রিকনসিলেশন করতে হবে। রিকনসিলেশন কি, আমি চলে যাবো এখানে, এখানে এসে ব্যালেন্স শিটে যাব। খেয়াল করবেন, ব্যালেন্স শিটে গিয়ে আমি ব্যালেন্স শিট রান করব। এই হচ্ছে আমার ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে গিয়ে আমি অল ডেট দিয়ে রান করব। করার পরে এখানে দেখেন তো আমার যে ভিএটি পেয়েবল মানে ভিএটি কন্ট্রোল অ্যাকাউন্ট, এখানে আছে 1566, বাট এখানে কত আছে 966, কত ডিফারেন্স, 600। এই ডিফারেন্সটা কোথায় কিভাবে বুঝবেন, আপনি এখানে যান, এখানে গেলে আপনি এখানে দেখতে পারবেন যে ভিএটি কন্ট্রোল অ্যাকাউন্ট, এই যে ভিএটি কন্ট্রোল অ্যাকাউন্ট, এখানে 1500 আছে সর্বসাকুল্যে। এই দেখেন এইটা হচ্ছে ডেটর্স, আপনি ডেটর্স যেটা খেয়াল করেন যে ডেটর্স এই 600 এখানে বেশি আছে, তারপরে এটা এখনো পান নাই, এই জন্য এটার হচ্ছে ভিএটির তথ্য এখানে আসে নাই। তারপরে এখানে ভিএটির অনেকগুলো রিপোর্ট আছে, দেখেন ভিএটির রিপোর্ট গুলো কি কি আছে। আমরা রিপোর্ট সেন্টারে চলে যাব, এখানে দেখেন ভিএটি রিপোর্ট, ভিএটি কি কি আছে, ভিএটি লাইবিলিটি রিপোর্ট, নো ভ্যাট ট্রানজাকশন রিপোর্ট, ভিএটি 100 রিপোর্ট। দেখেন আমরা বাংলাদেশে যখন ভিএটি ক্যালকুলেশন করি, ফার্স্ট অফ অল অনেক ফর্ম আছে আমাদের, বাট আমরা স্পেশালি দু তিনটা ফর্মের নাম বলি। ধরেন কোনো ক্লায়েন্ট যদি কোনো কিছু বিক্রি করে, কাস্টমারের কাছ থেকে যে সেলের জন্য যে টাকাটা কালেক্ট মানে নিচ্ছে বা কালেকশন করতেছে, এর এগেনস্টে তাকে একটা চালান দেওয়া হয়, এবং ওই চালানের নাম হচ্ছে 6.3। বাংলাদেশের কথার প্রেক্ষাপটে যদি বলি, তার মানে 6.3 দিয়ে হচ্ছে আপনি বিক্রয় ভ্যাট কালেক্ট করতে পারেন। ঠিক তেমনি আপনি যখন কোনো কিছু কিনতে যাবেন, তখন আপনি পারচেস করতেছেন, তখন আপনি কি করবেন, 6.1 এটা আপনি মেনটেন করবেন। এরপরে আসেন হচ্ছে এই যে কালেক্ট আর পেমেন্ট, এই দুটার সম্মিলিতভাবে আপনি যখন মাস শেষে ভ্যাট রিটার্ন করবেন, তখন আপনাকে 9.1 নামে একটা ফর্ম আছে, ওইটার মাধ্যমে ভ্যাট রিটার্ন দাখিল করতে হয়। আর এখানে যেটা করতে হয়, মানে ইউকেতে ভিএটি 100 এই রিপোর্টের মাধ্যমে পে করতে হয়, ঠিক আছে। এটা ভিএটি রিটার্ন 100 এর মাধ্যমে, এটা একটা ফর্ম। তারপরে ভিএটি ডিটেইল রিপোর্ট আছে, ভিএটি এক্সাম্পশন আছে, ভিএটি 101, এটা 101 আমার লাগবে না। তাহলে এই রিপোর্টগুলো আপনারা একটু চেক করে করে দেখবেন, যেমন ভিএটি লাইবিলিটি রিপোর্টে কি আছে এটা একটু দেখবেন। এখানে এসে ধরেন আপনি অল ডেট না দিলে আপনি হচ্ছে কাস্টম ডেট দেন, কাস্টম ডেট দিলে আপনি এখানে দেন, যেহেতু আমরা জানুয়ারি থেকে হিসাব করতেছি, জানুয়ারি থেকে
মার্চের 31 দিয়ে রান রিপোর্ট করবেন। তাহলে আপনার এখানে দেখেন এই রিপোর্টে কি আসছে, আপনার কালেকশন, এটা হচ্ছে নেট অ্যামাউন্ট, আপনি 1166 কালেকশন করেছেন এবং সেল করেছেন 6000, আর আপনি ভ্যাট দিয়েছেন 233, 1200, তার মানে হচ্ছে লাইবিলিটি এখন আপনার কত আছে, আপনার হচ্ছে এখানে দেখাচ্ছে স্ট্যান্ডার্ড সেল, আর উপরেটা পারচেজ আর নিচেটা সেল, মানে আপনি সেল করেছিলেন 6000, 1200 কালেক্ট করেছিলেন, পারচেজ করেছিলেন হচ্ছে আপনি 1166, এর মধ্যে 233 হচ্ছে আপনি পেমেন্ট করেছেন, হচ্ছে লাইবিলিটি। আরেকটা রিপোর্ট আছে ভিএটির, যতগুলো রিপোর্ট আছে সবগুলো রান করবেন, করে করে এগুলো ওয়ার্ক স্যাম্পল হিসাবে রাখবেন। 100 ভিএটি 100 রিপোর্ট, এই যে এটা ডাউনলোড করবেন। এখানে আপনারা পিরিয়ড সিলেক্ট করে নিন, তা না হলে তথ্য আসবে না। জানুয়ারি দিবেন, এরপর এটা দিবেন মার্চ, দিয়ে আপনি রান রিপোর্ট করেন। এই দেখেন এখানে আপনি আউটপুট মানে কালেকশন করছেন, আর ইনপুট মানে দিছেন, সর্বসাকুল্যে 966 আপনাকে এখন ভ্যাট দিতে হবে, ঠিক আছে। আর এখানে আপনি সেল করেছিলেন এত, পারচেস করেছিলেন এত, এটা গেল যে এই রিপোর্টে আপনি এই তথ্যগুলো পাবেন। তো এইভাবে আপনি সবগুলো রিপোর্ট রান করেন, এগুলো সব ডাউনলোড করে করে রাখবেন। আমি ডাউনলোড করতেছি না, বাট আপনারা ডাউনলোড করে নেবেন। এই যে ভিটি ডিটেল রিপোর্ট, ডিটেলে আসেন, প্রত্যেকটা রিপোর্ট রান করে করে চেক করে দেখবেন এবং এগুলো ডাউনলোড করে করে রাখবেন। এটাতে কি আছে দেখেন, এখানে দেখেন, এখানে আপনার 1001 সেলস রিসিপ্ট এটা করা হয়েছিল, 20% ভ্যাট ছিল, এখানে টোটাল যে 1200, 6000, 1100 এত, আর এখানে 6000, এখানে 1100। তাহলে এখানে আপনারা যেই তথ্যগুলো পাচ্ছেন এগুলো এখান থেকে ডাউনলোড করেন, এখান থেকে পিডিএফ এ ডাউনলোড করা যায়, ডাউনলোড করে নেবেন। তাহলে এখানে ডিটেল পাবেন আর আগেটাতে সামারি পাবেন। ভিএটি নিচের গুলো দরকার নেই, তাহলে একটা, দুইটা, তিনটা রিপোর্ট রান করলে হবে, ঠিক আছে। এবার আসলে আমরা এটাকে ফাইলিং করব। ফাইলিংটা কিভাবে করব দেখেন, আমি এখানে ফাইলিং করব কিন্তু ইম্প্যাক্টটা আমার এইচএমআরসিতে পড়বে, এবং আমি কোথায় কিভাবে পড়বে এটার হচ্ছে এটা আমি একটু বের করি। কারণ আপনি তো কুইক বুকসে করলেন, কুইক বুকসে করার কারণে এটার ইম্প্যাক্ট কিন্তু আপনার ইয়েতে গিয়ে পড়বে, ডিরেক্টলি এইচএমআরসি থেকে পড়বে, এবং এইচএমআরসি কোন জায়গায় কিভাবে পড়বে, কেমন দেখা যাবে, এটা আমি একটু দেখাইতেছি আপনাকে। এইচএমআরসি পোর্টাল, আর এখানে আছে হচ্ছে আর একটা ফোন আসছে, আমি 1 মিনিট কথা শেষ করে কথা ক্লাস নিতেছি। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি যেখানে ছিলাম সেখান থেকে আবার শুরু করি। জি। আচ্ছা, এই যেটা বলতেছিলাম যে এখানে আমি একটু পরে আসতেছি, আমরা আগে এর একটু ফাইলিংটা করে নিই। দেখেন এটা ফাইলিং করার সময় যেটা হবে, আমি এখানে যা যা করব তাই করবেন, ঠিক আছে। এবং কানেক্ট অলরেডি মানে অটোমেটিক্যালি কানেক্ট করাই থাকে, মানে আমাদেরকে কানেক্ট করার জন্য হচ্ছে খুব একটা এক্সেস দেয় না, যদি দেয় আপনি করতে পারবেন। আমি যেভাবে দেখাইছি জাস্ট ওখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিলেই কানেক্ট হয়ে যাবে, আর কোনো কাজ নেই।
এরপরে যা কাজ করবেন কুইক বুকসে, কারণ কুইক বুকস তো কানেক্ট হয়েই গেল, এখন আপনি এখানে ভাইয়া যা করবেন ওইটার ইম্প্যাক্ট আপনার এইচএমআরসি তে গিয়েও পড়বে। কিভাবে করবে দেখেন, আমরা প্রথমে ধরেন এখানে প্রিপেয়ার রিটার্নে যাব, খেয়াল করবেন প্রিপেয়ার রিটার্নে যাওয়ার পরে এইখানে দেখেন আমাদের একটা ফর্ম আসবে, এই ফর্মটা আপনারা এই যে এখান থেকে ডাউনলোড করে নিন, এই যে প্রিন্ট করে এটা ডাউনলোড করে নিন। আমি যা যা বলতেছি এগুলো সব ডাউনলোড করে রাখবেন, কারণ ভ্যাট রিটার্নের উপর একটা গিগ অবশ্যই খুলবেন এবং এখানে অনেক কিছু এখানে এই এভিডেন্স গুলো আপনার দরকার হবে। এখন এই জিনিসগুলো একটু দেখেন, আমরা এই জিনিসগুলো একটু এক্সপ্লেইন করি। এখানে কোম্পানির নাম থাকবে, কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, কোন পিরিয়ডের জন্য সেটা থাকবে, কোন বেসিস করছেন সেটা থাকবে, কবে সাবমিট করবেন সেটা থাকবে। নর্মালি আমাদের সাবমিট করার যে ডেট, ধরেন আপনি জানুয়ারি থেকে মার্চ এই 3 মাসের যেই রিটার্ন, এটা আপনি 1 মাস 9 দিন পরে সাবমিট করবেন, মানে 1 মাস 9 দিন 9 দিনের মধ্যে করতে হবে। তার মানে মার্চের 31 তারিখ হলে মে মাসের 9 তারিখের মধ্যে সাবমিট করতে হবে, এর বেশি ডিলে হলে হবে না। এরপর আসেন হচ্ছে এইভাবে প্রত্যেকটা কোয়ার্টারের পরে 1 মাস 9 দিন করে টাইম পাবেন। যদি না করেন তাহলে আপনাকে জরিমানা গুনতে হবে। জরিমানা হচ্ছে প্রতি কোয়ার্টারের জন্য $200, £200, নট ডলার। আচ্ছা, এরপর আসেন হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি 9টা বক্স আছে, এই 9টা বক্সের এক্সপ্লেনেশন করব। প্রথমে বক্স নাম্বার 1, এখানে দেখেন কি লিখছে, ভিএটি ডিউ অন সেলস অ্যান্ড আদার আউটপুট। তার মানে হচ্ছে আপনি এখানে যে সেলটা করলেন সেই সেলের যেই ভিএটি মানে ভ্যাট, সেই ভ্যাট হচ্ছে বক্স নাম্বার 1-এ থাকবে। আমরা যা সেল করেছিলাম তার ভ্যাট ছিল 1200। এখন এখানে মনে রাখতে হবে যে যেটা কালেকশন করছেন শুধু সেটাই এখানে আসবে, ঠিক আছে। এরপর আসা হচ্ছে এখানে কি লিখছে দেখেন, VAT due in the period on acquisition of goods made in Northern Ireland from European members। এখানে দেখেন নর্দার্ন আইল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশে যদি আপনি কোনো সেল করেন সেইখান থেকে যেটা পাবেন সেটা হচ্ছে বক্স নাম্বার 2-তে আপনি দিবেন। এখানে ওই ধরনের কোনো সেল নাই, এই জন্য 0। কারণ বলতে পারেন যে এই রিজিয়নে যে আমি সেল করবো এটা কিভাবে এখানে আসবে টাকাটা। আপনি তো কাস্টমারের নামগুলো এন্ট্রি দিবেন, সেখানে কোন এলাকার কাস্টমার সেটা তো আপনি অ্যাড্রেস লিখবেন, ওই অ্যাড্রেসের উপর ভিত্তি করে এই বক্স 2টা ফিল আপ হবে, আপনাকে ম্যানুয়াল কিছু করতে হবে না। তারপর আসলে হচ্ছে টোটাল আউটপুট ট্যাক্স ডিউ, মানে আপনার টোটাল ডিউ কত ট্যাক্স বক্স নাম্বার 3-তে আসবে, মানে উপরের 1 এবং 2 যোগ করে আসবে। এটা গেল হচ্ছে কালেকশন করার পার্ট। এরপর আসলে হচ্ছে সেকেন্ড অপশনে আসেন বক্স নাম্বার 4। বক্স নাম্বার 4-এ হচ্ছে যে পরিমাণ ভিএটি আপনি পেমেন্ট করবেন সেটা যে কোনো জায়গায় হোক, সমস্ত ভিএটির রেকর্ড এই বক্স নাম্বার 4-এ আসবে এবং এই 4-এ যেটা আসবে এটা হচ্ছে আপনি পেমেন্ট করেছেন যেটা সেটা। আর বক্স নাম্বার 5-এ যেটা আসবে নেট ভিএটি টু পে অর রিক্লেম, মানে আপনি বক্স নাম্বার 5-এ দেখতে পাচ্ছেন 966, তার মানে এই যে এটা থেকে এটা বিয়োগ হয়ে যেটা হবে সেটা হচ্ছে বক্স নাম্বার 5। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আসলে হচ্ছে বক্স নাম্বার 6 হচ্ছে কি পরিমাণ সেল আপনি করেছেন, নেট ভ্যালু অফ সেল। আমরা $1200 কালেকশন করেছি, এই $1200 সেলিং প্রাইস কত ছিল, 6000। 6000 হচ্ছে প্রোডাক্টের ভ্যালু, আর এই 1200 হচ্ছে ভিএটি, দুইটা মিলে ছিল 7200। তার মানে বক্স নাম্বার 6 থাকবে টোটাল সেল কত, নেট সেল উইদাউট ভ্যাট। তারপর সে নেট পারচেজ, এটা আপনার কত, বক্স নাম্বার 7-এ পাবেন নেট পারচেজ কত, ঠিক আছে, এটা হচ্ছে 7 নম্বরে পাবেন। এরপর আসলে হচ্ছে আপনার 8 নাম্বার বক্সে কি বলছে, এখানে হচ্ছে খেয়াল করে দেখেন, এই যে এখানে আমরা যেটা বলতেছিলাম যে নর্দার্ন আয়ারল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়নের যে মানে কান্ট্রিগুলো আছে সেখান থেকে যে সেল
করবেন তার থেকে যে ভ্যাট আসবে সেটা হচ্ছে এটা। ঠিক সেল যে পরিমাণ করবেন নেট সেল সেটা হচ্ছে বক্স নাম্বার 8, আর বক্স নাম্বার 9 হচ্ছে পার্চেজ যত করবেন সেটা। এবং এটাও অবশ্যই আপনার ওই ইউরোপীয় ইউনিয়ন প্লাস নর্দার্ন আয়ারল্যান্ড এই মানে রিজিয়নের মধ্যে যেটা হবে সেটা। এগুলো কিছু নাই দেখে আসে নাই, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি বক্সের ডিটেলস। এখন আমরা কি করবো, মার্ক এস ফিল করবো, করে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে এখানে আপনাকে বলবে যে ভিএটি মার্ক অ্যাজ ফিল্ড, আপনি কি পেমেন্ট এখনই করবেন কিনা। ইফ ইউ পেইড দিস ভিএটি অর হ্যাভ অ্যারেঞ্জ এ ডিরেক্ট ডেবিট রেকর্ড পেমেন্ট নাও, আপনি এখান থেকে পেমেন্ট করে দিতে পারেন। বাট আমি যদি লেটার লেটার দেই পরে দিব, তাহলে দেখেন কি হয়। তাহলে আমাকে এখানে যেটা বলবে যে আমার নিচে একটা ফাইলিং এর অবস্থা আছে, এখনো পেমেন্ট করা হয় নাই কিন্তু ফাইলিং প্রসেসিং এ আছে, এবং এটা হচ্ছে আমার পরের যে কোয়ার্টার সেটা চলে আসলো। এবার আসুন এইটা আমরা পেমেন্টটা দিতে চাই। পেমেন্টটা যদি আপনি কুইক বুকস থেকে দিতে চান তাহলে কিভাবে করবেন, এই যে এখানে জাস্ট ক্লিক করবেন, করার পরে তার আগে আপনি এখানে দেখেন যে এখানে কি করতে পারবেন, রেকর্ড, রিফান্ড, ভিউ রিটার্ন, ভিউ ভিএটি ডিটেল, ভিউ এক্সেপশন ডিটেল, এগুলো একটা একটা করে রিপোর্ট রান করে দেখেন। এখন আমি রেকর্ড পেমেন্টে যাব। পেমেন্টে গেলে আমি এখানে পেমেন্ট কোড থেকে করব, ধরেন ওয়েলস ফার্গো থেকে করব, তার মানে এটা আমার কানেক্ট করা থাকবে। এরপরে এখানে আমার এই টাকা আছে, তারপরে আমি পেমেন্টও করতে পারি, রিফান্ডও করতে পারি। কোনো কোয়ার্টারে যদি আপনি বেশি পারচেস করেন তাহলে আপনার কি বেশি ভ্যাট পেমেন্ট হবে, আর কম পারচেস গুলো কম হবে। তো আপনি মনে করেন বেশি করেছেন তাহলে রিফান্ড পাবেন, আর যদি বেশি করেন তাহলে সরি পারচেস বেশি করলে রিফান্ড পাবেন, আর পারচেস কম করে সেল বেশি করলে পেমেন্ট দিবেন। এখন আসলে আমরা পেমেন্টটা দিব, এই পিরিয়ডের জন্য দিব, কত টাকা আছে এই পুরো টাকা আমরা দিয়ে দেবো। কবে দিব এটা ধরে নিচ্ছি আমরা এই মে মাসের 8 তারিখ। কত দিব যা আছে তাই 966.67, এখানে 1 টাকাও কম থাকলে আপনি ফাইলিং করতে পারবেন না। কোনো মেমো থাকলে মেমো দিবেন, এরপর আপনি সেভ দিবেন। দেখেন সেভ দেওয়ার পরে তার মানে পেমেন্ট আপনার ডান। পেমেন্ট ডান হলে দেখেন এটা কিন্তু পেমেন্ট দেখাচ্ছে। এটা যদি পেমেন্ট হয়ে যায় তাহলে আপনার এইচএমআরসি পোর্টালে ঢুকলে দেখেন এটা হচ্ছে ভিএটি এর পোর্টালের ভিতরে, কিন্তু আপনি যখনই ওখানে দিবেন যেহেতু ইন্টিগ্রেশন করা আছে তখনই ও আপনাকে বলবে যে এই 13 সালের রিটার্ন শেষ। রিটার্ন এখানে দেখেন যে কোয়ার্টাল এখানে শো করতেছে। এই লিঙ্কে ক্লিক করলে আপনি ওই রিপোর্টগুলো রান করতে পারবেন, আপনি যে ভিএটি দিয়েছেন সেটার একটা প্রমাণ থাকবে। এখানে খেয়াল করে দেখেন, এইখানে দেখেন এটা হচ্ছে 2000, এটা দেখেন 2023, 2023-এ 4 মাস, 2000 দেখেন 24-এ 2 মাস, 24-এ মানে ফার্স্ট কোয়ার্টার চলে গেছে, সেকেন্ড কোয়ার্টার চলে গেছে, থার্ড কোয়ার্টার হচ্ছে মোটামুটি কত জুলাই থেকে সেপ্টেম্বর 30 তারিখ পর্যন্ত। 30 তারিখ আসে না, এখন আসলে এটা পরবর্তী কোয়ার্টারে যাবে, ঠিক আছে। সো অটোমেটিক্যালি এটা কিন্তু মানে আপডেট হবে, এবং এইটা আপডেট হইলে তাহলে আপনার এইচএমআরসি বুঝবে যে আপনার কোনো ডিউ নাই। আপনার ডিউ নাই তার মানে আপনার কোনো জরিমানা আসবে না, আর যদি ডিউ থাকে তাহলে জরিমানা আসবে। এবং সেগুলো কেমন দেখা যাবে দেখেন, এখানে সেগুলো আমি একটু দেখাই আপনাদেরকে। দেখেন এখানে আমরা যদি আসি, এটা হচ্ছে এটা এইচএমআরসির পোর্টালের ভিতরেই আছে। দেখেন এই যে এইরকম দেখা যাচ্ছে পেনাল্টি অ্যামাউন্ট এত, আপনার ভিএটি এটা কিন্তু এইচএমআরসির পোর্টাল। আপনি যদি পেমেন্ট না দেন, মানে আপনি যে কুইক বুকস থেকে দিলেন ওখান থেকে যদি পেমেন্ট না দেন তাহলে এরকম শো করবে। আপনি চাইলে এইচএমআরসি থেকেও পেমেন্ট করতে পারেন, ধরেন আপনার কুইক বুকস নাই, আপনি হয়তো অন্য কোনো সফটওয়্যার ব্যবহার করেন, সেখান থেকে আপনি পেমেন্ট দেন নাই, আপনি পোর্টালে ঢুকেও পেমেন্ট দিতে পারেন। কিভাবে দিবেন দেখেন, এই যে চেক হোয়াট ইউ মানে কত টাকা এখানে ডিউ আছে, তারপর পে নাও, এরপর বলবে কি দিবেন, ভ্যাট দিবেন নাকি হচ্ছে অন্য কোনো চার্জ পেনাল্টি দিবেন। আমরা ভ্যাট বিল দিব, এরপর এখানে নাম্বার আসবে আর এখানে কন্টিনিউ দিবেন, তারপরে অ্যামাউন্টটা লিখবেন, কত দিবেন, কন্টিনিউ দিবেন। এরপর হচ্ছে এখানে 3টা অপশন আসবে, আপনি কি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট থেকে পে করবেন, নাকি আপনি ডিরেক্ট ডেবিট করবেন, নাকি পার্সোনাল কোনো ডেবিট কার্ড বা কর্পোরেট
ডেবিট ক্রেডিট কোন একটা কার্ড আপনি কানেক্ট করে করবেন। এরপর আপনি কন্টিনিউ দিবেন। এরপর হচ্ছে এখানে আপনার যদি ইউকে তে আপনি ব্যবসা করে থাকেন তাহলে ইউকের যে যত ব্যাংক আছে ম্যাক্সিমাম এখানে অপশনে থাকবে। জাস্ট ব্যাংকটা সিলেক্ট করে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ব্যাংকটাকে কানেক্ট করে এরপর পেমেন্টটা দিয়ে দিবেন। দ্যাটস ইট। এ হচ্ছে পোর্টাল থেকে পেমেন্ট করার সিস্টেম। আর যদি আমি পোর্টাল থেকে না করি চাইলে কুইক বুকস থেকে ওই যে একটু আগে যেভাবে পেমেন্টটা করলাম ওইভাবে আমি করতে পারি। ঠিক আছে? করার পর আপনি এটাকে দেখেন, আহ, এটাকে ভিউ করেন। ভিউ করে এটাকে এটাও কি করবেন, ডাউনলোড করবেন। এটাকে ডাউনলোড করবেন, এই যে এখান থেকে প্রিন্ট করবেন। প্রিন্ট করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এভাবে এই পেপারস গুলো আপনি সংরক্ষণ করে রাখবেন। ঠিক আছে? তো এটা একটা হোমওয়ার্ক থাকবে, আমি হোমওয়ার্ক দিয়ে দিব। পরের কোয়ার্টারে দেখেন চলে আসছে ফার্স্ট এপ্রিল থেকে 30 জুন। এভাবে কন্টিনিউয়াসলি আপনি কাজ করতে থাকবেন। ঠিক আছে? আর এই পোর্টালে মানে আমরা যে ওই যে ইয়ের পোর্টালটা দেখলাম এইচএমআরসি, আপনি চাইলে সরাসরি এখান থেকেও যেতে পারেন। ধরেন এইচএমআরসি লগ ইন, এখানে গিয়ে আপনি কিন্তু এই এইচএমআরসি পোর্টালে কিন্তু ঢুকতে পারেন। এই দেখেন এটা হচ্ছে এইচএমআরসি পোর্টাল। এখানে গিয়ে কি করবেন, এই যে সাইন ইন করে যদি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড থাকে আপনি এখান থেকে সাইন ইন করে ঢুকতে পারেন। ঢুকলে এটার ভেতরে থেকে মানে এইচএমআরসির পোর্টাল থেকে ডিরেক্টলি ভিএটি সাবমিট করা যায় না। ঠিক আছে? এই এইচএমআরসির সাথে যে কোনো সফটওয়্যার কানেক্ট করতে হয়। এর মধ্যে কুইক বুকস একটা। ঠিক আছে? এছাড়াও আরো অন্যান্য যেমন জেরোতে কানেক্ট করা যায়। ঠিক আছে? বা আরো অন্যান্য সফটওয়্যার কি বলে অ্যাকাউন্টিং সফটওয়্যার গুলো কানেক্ট করে তারপরে আপনি ফাইলিং করতে পারবেন যেভাবে এখন আমি করলাম। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখান থেকে অন্য টপিকে চলে যাব। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ভাইয়া এইটার উপরে ক্লায়েন্টের মানে কাজ কিরকম থাকে, মানে কি ওনারা কি এইটার আমাদের উপরে কোন পার্টটা করে দিতে পারে? এইটার উপরে কাজ থাকবে হচ্ছে সে আপনাকে বলবে তার বুককিপিং করে দিতে হবে, প্লাস তার কোয়ার্টারলি যেই ইটা আছে, রিটার্ন আছে সেটা সাবমিট করে দিতে হবে। ধরেন এই যে এখন সেপ্টেম্বর চলে, সেপ্টেম্বরের পরে ধরেন অক্টোবর আসবে, অক্টোবরে আপনাকে ক্লায়েন্ট খুঁজবে যে আমার এরকম গত লাস্ট ইয়ারের ট্যাক্স ফাইলিং করা, ভ্যাট রিটার্ন দেওয়া হয় নাই, সো আমার 3 মাসের বুককিপিং করতে হবে আর হচ্ছে ট্যাক্স ফাইলিংটা, ভ্যাট ফাইলিংটা করে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি আগে বুককিপিং করবেন, কারণ বুককিপিং না করলে তো আপনার এই যে পোর্টালগুলো তো আপনারই হবে না, হচ্ছে কি বলে তথ্য আসবে না। তারপরে হচ্ছে এটা কমপ্লিট করে দেন আপনি ফাইলিং করবেন। That's it. এটা খুব কঠিন কিছু না। জাস্ট আপনারা আপনাদের এখানে কিছু কাজ প্র্যাকটিস করবেন আর রিয়েল লাইফে কাজ পেলে আপনার এই এক্সপিরিয়েন্স গুলো যেন কাজে লাগাইতে পারেন। মনে রাখবেন কিছুই না, এইচএমআরসি একটা আলাদা একটা সাইট, যেটা হচ্ছে ট্যাক্স অথরিটি বলে ইউকে, আর কুইক বুকস একটা সফটওয়্যার। তো প্রথম কাজটাই হবে আপনি যখনই এইচএমআরসির এইচএমআরসিতে যে অ্যাকাউন্ট থাকার এটা এটা ওরা করে নিবে। ওইটা নিয়ে আপনার কোনো চিন্তা থাকবে না বা ওটা আপনার কোনো হেডেক না। আপনাকে শুধু কুইক বুকস এর পাসওয়ার্ড ইউজার আইডি দিবে, ইউজার অ্যাক্সেস দিবে আর ইয়ের পাসওয়ার্ড দিতে হবে। এইচএমআরসির কোনো ইউজার অ্যাক্সেস দেওয়া যায় না, ওটার একদম ডিরেক্টলি ইউজার আইডি পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। দিলে আপনি কানেক্ট করে নেবেন। কানেক্ট করা থাকলে তো কানেক্ট করা লাগবে না, আর না থাকলে কানেক্ট করে নেবেন। কানেক্ট করা থাকলে কুইক বুকসে ভ্যাট পোর্টালে যা করবেন ওইটা ইম্প্যাক্টটা ওই ইয়েতে এইচএমআরসি থেকে সরাসরি করবে। বোঝা গেছে? জি ভাইয়া, বুঝতে আর পারছি। বাকিটা আপনি কাজ করতে বুঝতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এখন আসেন হচ্ছে আমরা ছোট ছোট কিছু কাজ আছে এখানে একটু বলি। এখানে দেখেন আপনি যদি কোনো ডেটা এক্সপোর্ট করতে চান, এখান থেকে মানে ব্যাকআপ নিতে চান, তাহলে এখান থেকে ধরেন আপনি এই যে এক্সপোর্ট ডেটাতে গিয়ে এই যে এক্সপোর্ট ডেটা এখানে গিয়ে আপনি কি করতে পারেন, এক্সপোর্ট করতে পারেন। মানে ধরেন আমরা এক্সপোর্ট টু এক্সেল, এখানে আর কি কি জিনিস করতে পারি বা কি কি রিপোর্ট আমরা পাবো, জেনারেল লেজার, প্রফিট এন্ড লস, ব্যালেন্স শিট, ট্রায়াল ব্যালেন্স, জার্নাল, এগুলো আমরা এখান থেকে সরাসরি একটা রিপোর্টের মাধ্যমে ডাউনলোড করতে পারবো। আর এখানে হচ্ছে কাস্টমার, সাপ্লায়ার এবং এমপ্লয়ি, তার মানে এখানে 3টা, এখানে 5টা, এই 8টা রিপোর্ট আপনি এক্সপোর্ট টু দিলেই দেখেন এখানে একটা জিপ ফাইল তৈরি হবে এবং এই জিপ ফাইলে আপনার আজকে পর্যন্ত সমস্ত
মানে ডেটাগুলো ব্যাকআপ হয়ে যাবে। এই ব্যাকআপগুলো আপনি কোনো কারণে সফটওয়্যার সমস্যা দেখা দিলে আপনি এই ব্যাকআপগুলো নিতে পারবেন এখান থেকে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর এখানে আসেন হচ্ছে আমরা যদি অডিট লগে যাই, এখানে দেখেন একটা অডিট লগ নামে একটা অপশন আছে। অডিট লগের আসলে কাজটা কি? অডিট লগের কাজ হচ্ছে কে কখন ঢুকলো, কি করলো, এই তথ্যগুলো আপনি এখানে পাবেন। অল ইউজার, এখানে দেখেন অল ইউজারে কি আছে। এখানে ফার্স্টে হচ্ছে আপনার ডেট আছে, ইউজার আছে, ইভেন্ট আছে, আর হিস্টোরি আছে। কোন ডেটে কোন ইউজার ঢুকছে, কি ঘটনা ঘটেছে, দেখেন আমি কি কি করেছি। আমি যেগুলো করেছি সেটা দেখেন, আমি প্রথমেই লগ ইন করেছি। কখন লগ ইন করেছি দেখেন, এই যে প্রথমে আমি 10টা 22-এ গিয়ে সাইন ইন করেছি। এরপরে আমি এইচএমআরসি এডিট করছি, মডিফাই করছি ট্যাক্স। তারপরে হচ্ছে আহ, এটা সিস্টেম থেকে করছি। তারপরে আমি কাস্টমার অ্যাড করছি। তারপরে হচ্ছে সেলস রিসিট করেছি। তারপরে এখানে দেখেন এটা সিস্টেম করছি। আমি হচ্ছে আরো একটা কাস্টমার অ্যাড করেছি, ইনভয়েস করেছি। ডেটর্স অটোমেটিক্যালি তারা তৈরি করে দিয়েছে, আমি তো ডেটর্স লিখিনি। ডেটর্স আপনি ইনভয়েস করছেন, অটোমেটিক্যালি ডেট মানে দেনাদার যে ডেবিট এটা সিস্টেম অটো করছে। তারপরে হচ্ছে এক্সপেন্স ক্রিয়েট করেছি, আবার ভিটি করেছি, আবার ট্যাক্স ফাইলিং করেছি, জার্নাল, এখানে কি করেছি, জার্নাল মানে জার্নাল এন্ট্রি, ট্যাক্স ফাইলিং এর, আর হচ্ছে পেইড করেছি ট্যাক্স। যা যা করেছি সব এখানে আছে। এবং আপনি এখান থেকে যে এই ড্রপ ডাউনে ক্লিক করলে কি কি ঘটনা আপনি স্পেসিফিক কি দেখতে চান সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি এটার কাজ। তো এটার কাজ হচ্ছে জাস্ট ওভারভিউ করা বা অডিট করা, আর কোনো কাজ নেই। ঠিক আছে। আচ্ছা, এখন আসলে হচ্ছে আমরা আমরা তো ধরেন পেরোল রান করি নাই, পেরোলটাকে আমরা ইয়েতে রেখেছি, ম্যানুয়ালি রেকর্ড করা দেখেছি। এখন আমরা পেরোল রান করব। পেরোল রানের ক্ষেত্রে আমি এই গিয়ার আইকন মেনুতে যাই, গিয়ে পেরোল বেশিরভাগ মানে কুইক বুকস এর পেরোলটা বেশি ইউজ করা হয় ইউএসএ তে। তো আমরা ইউএস এর একটা ইউএস এর নর্মাল কোম্পানিতে ওপেন করা যায় না। তো আমরা কি করবো, আমরা হচ্ছে ইউএস এর অ্যাকাউন্টেন্ট ভাষণে যাবো। এই যে কুইকবুকস অ্যাকাউন্টেন্ট কোম্পানি, আমি অ্যাকাউন্টেন্ট কোম্পানি খোলার লিঙ্ক দিয়ে দিব এবং আপনাদেরকে কিভাবে খুলতে হয় সেটাও দেখাই দেবো। এটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট কোম্পানি, আমরা এই অ্যাকাউন্টেন্ট কোম্পানিতে যাব। কোম্পানিতে গেলে আমরা কুইকবুকস এর পেরোলের টুলস ব্যবহার করব। এর আগে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে ম্যানুয়াল। এখন আমরা ডিরেক্টলি, এটা হচ্ছে ইউএস এর অ্যাকাউন্টেন্ট কোম্পানি। তো এটা কিভাবে খুলবেন, এটার জন্য আমি লিঙ্ক দিচ্ছি আপনাকে। আপনারা ক্লাসের পরে ওখানে গিয়ে লিঙ্কে গিয়ে আপনারা জাস্ট হচ্ছে অ্যাকাউন্টটা করে ফেলবেন। দেখেন, ইউএস এর অ্যাকাউন্টেন্ট কোম্পানি ওপেন করার লিঙ্ক, এটাতে গিয়ে আচ্ছা এখানে আপনারা যেটা করবেন, আগে নতুন একটা মেইল আইডি দিয়ে আগে হচ্ছে একটা রেজিস্ট্রেশন করবেন। ওই যে আমরা যেটা রিকনসিলেশন, এডুকেশন ফর রিকনসিলেশন, যে ইনটুইট, ইনটুইট ফর এডুকেশন, এই যে ইনটুইট ফর এডুকেশন, এখানে গেলে আমরা যে এই যে লিঙ্কটা পাই, এই লিঙ্কে গিয়ে আগে একটা মেইল আইডি দিবেন এবং একটা পাসওয়ার্ড দিবেন। এই মেইল আইডি পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করবেন। সাইন আপ, নতুন একটা মেইল আইডি দিয়ে পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে এরপরে এই লিঙ্কে আসবেন। এটাই তো নাকি? হ্যাঁ, এই লিঙ্কে আসবেন। এই লিঙ্কে এসে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি।
এই লিঙ্কে গিয়ে যেটা করবেন, এই লিঙ্কে গিয়ে এই যে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এখানে সাইন ইন করবেন। এখানে কিচ্ছু করা লাগবে না। এখানে সাইন ইন করতে গেলে আপনার কাছে ফোন ফোন নাম্বার চাইতে পারে। ইউএস এর একটা ফ্ল্যাগ আসবে, ওটাকে চেঞ্জ করে বাংলাদেশের ফ্ল্যাগ দিয়ে বাংলাদেশের ফোন নাম্বার দিবেন। এরপরে আপনার নাম চাইবে, নাম দিয়ে এরপরে ওকে দিবেন। এরপরে দেখবেন এই যে এরকম একটা মানে অ্যাকাউন্টেন্ট কোম্পানি ওপেন হয়ে গেছে। ঠিক আছে, হয়ে গেলে এরপর আমরা হচ্ছে এখানে পেরোল অপশনটা আমরা ইউজ করব। দেখেন এই যে পেরোলে যাব, পেরোল অপশনে গেলে খেয়াল করেন এই যে পেরোল অপশন, আমরা প্রথমে ওভারভিউতে যাব। ওভারভিউতে গেলে এমপ্লয়িতে যাব। দেখেন এমপ্লয়িতে গেলে এখানে একটা কাজ আছে। কাজটা হলো, ধরেন আপনি এমপ্লয়ি সবই অ্যাড করলেন, অ্যাড করার পরে এই যে পে রান পেরোল এই অপশনটা আসবে না শুরুতে। এটা আনার জন্য আপনি ওভারভিউতে যাবেন। ওভারভিউতে গেলে এইখানে যেমন আমার যেহেতু এটা অলরেডি করা আছে, আমার এখানে চাবে না, বাট আপনাদের ক্ষেত্রে চাবে। আপনারা যেটা করবেন, এখানে একটা সেটিং আছে, এই সেটিংটা তো আসলে একবার করলে আর আসে না। এইটার জন্য একটা শর্ট ভিডিও আছে, 5-7 মিনিটের একটা ভিডিও আছে। যেমন এই যে এন্টার দ্য রেস্ট অফ ইউর ট্যাক্স ইনফো, এটা ফিনিশ আপ এরকম আসবে এবং এটা স্টার্ট দেখাবে। এই দুইটা যখন এরকম হবে তখনই আপনি পেরোল রান অপশনটা পাবেন। আর এটা আনার জন্য কয়েকটা ইনফরমেশন অ্যাড করতে হয়, সেটা আপনি ইয়েতে গেলে পাবেন। আমি হচ্ছে ওই ভিডিও দিব না, ওইটা দেখে আপনি এই সেটিংসটা করে নেবেন। আর এখন আসলে আমরা এমপ্লয়ি অ্যাড করি, এমপ্লয়িটা কিভাবে অ্যাড করবো সেটা একটু দেখি। ধরেন এখানে আমরা এই যে রান পেরোলে যাওয়ার আগে অ্যাড, এখানে অনেকগুলো এমপ্লয়ি আছে, সো এগুলো তো অলরেডি অ্যাড করা আছে। আমি নতুন করে কয়েকটা অ্যাড করে দেন হচ্ছে এটা দিয়ে আমি পেরোল রান করে দেখাবো আপনাদের। ঠিক আছে, এখানে ধরেন আমি আপনাদেরকে কিছু দামি তথ্য নিয়ে আসি। যে এরিকের নাম আমি নিলাম। এখানে এসে আমরা হচ্ছে এই যে অ্যাড এমপ্লয়িতে যাবো। এখানে কি কি আছে, অ্যাক্টিভ এমপ্লয়ি, ইনঅ্যাক্টিভ এমপ্লয়ি আর হচ্ছে অল এমপ্লয়ি। আমরা হচ্ছে এখানে অ্যাড এমপ্লয়িতে যাবো। অ্যাড এমপ্লয়িতে গেলে এখানে আমাকে তথ্য দিতে হবে। প্রথমে হচ্ছে আমরা এই যে নামটা পেশ করলাম, মার্কাস, এরিক মার্কাস। এখানে মিডল নেম না দিলে অসুবিধা নেই, ফার্স্ট নেম লাস্ট নেমটা দিবেন এবং এখানে তার ইমেল অ্যাড্রেসটা দিবেন। ইমেল অ্যাড্রেস এখানে গেলেই পাবেন, এখানে মোটামুটি সব তথ্যই পাবেন। এখানে দেখেন ইমেল অ্যাড্রেস আছে, এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে কপি করব, কপি করে এখানে আমরা ইমেল অ্যাড্রেসটা দিব। এরপর আসেন হচ্ছে দেখেন কোনো স্পেস যেন না থাকে, তাহলে নিবে না। হায়ার ডেট, তাকে হায়ার করছেন কবে, বললাম হচ্ছে অগস্টের 1 তারিখে হায়ার করছেন। এরপরে এখানে যেটা বলছে এটা যে ইনক্লুড এমপ্লয়মেন্ট এলিজিবিলিটি ফর্ম 1 to 9, এটা দরকার নাই। আমরা অ্যাড এমপ্লয়িতে যাব। অ্যাড এমপ্লয়িতে যাওয়ার পরে এখানে দেখেন, এখানে এটা আসবেই, এটা আগে আসে নাই বাট এখন আসে। এখানে নাম্বার চাইবে। মনে রাখবেন, যখনই রেজিস্ট্রেশন করার পরে আপনি ওই লিঙ্কে লগ ইন করার জন্য ক্লিক করবেন, করার পরেই ওরা প্রথমেই বলবে ফোন নাম্বার দিতে, ফোন নাম্বার ভেরিফাই করার জন্য। সো ওইখানে ইউএস এর ফ্ল্যাগ আসবে, ওটাকে অবশ্যই চেঞ্জ করে বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে এসে বাংলাদেশের নাম্বার দিবেন, তা না হলে কিন্তু এটা ভেরিফাই করতে পারবেন না। দেখেন আমার এখানে অলরেডি কোড আসছে, এই কোডটা আমাকে এখানে দিতে হবে। ঠিক আছে, কোডটা দিলাম, দেওয়ার পরে আমি কন্টিনিউ দিই। কন্টিনিউ দেওয়ার পরে এরপরে দেখেন আমাকে এমপ্লয়ি অ্যাড করতে দিবে, আদারওয়াইজ কিন্তু দিবে না। ঠিক আছে, মনে রাখেন। এরপরে আসলে হচ্ছে আমরা এই পেজে আসলাম, আমার জাস্ট নামটা অ্যাড হয়েছে, কিন্তু বাকিগুলো কোনো কিছু অ্যাড হয়নি। আমি আপনাদেরকে ওই এমপ্লয়ি অ্যাড করার সময় বলছিলাম যে আপাতত নাম অ্যাড করে রাখি, বাকি কাজ আমি পরে দেখাবো, যে এখন আমি দেখাবো। দেখেন আমার কিন্তু নাম অ্যাড হয়েছে, বাট এমপ্লয়ি লিস্টে এরিক নামে যিনি আছেন দেখেন ওনার এখানে এই যে মার্কাস এরিক মিসিং,
দেখেন এই যে টু পে মার্কাস এরিক ইউ নিড টু এন্টার সাম মিসিং ইনফরমেশন। যদি তুমি এরিককে পে করতে চাও তাহলে তোমার এই মিসিং গুলো এখানে অ্যাড করতে হবে। তো কি কি মিসিং আছে আমরা নামে ক্লিক করে এগুলো একটু করে ফেলি। প্রথমে এখানে বলছে পার্সোনাল ইনফো। পার্সোনাল ইনফো দেওয়ার কি কি আছে আমাদের দেওয়া বাকি, উপরের অংশটুকু দেওয়া আছে, ফোন নাম্বার। তারপরে এখানে আমরা এমপ্লয়ি সেলফ সেটআপ এটাকে আনচেক করে এখানে আমরা কনফার্ম দিব, তাহলে এখানে আরো বেশ কিছু তথ্য আমার কাছে এখানে চাইবে। এবার দেখেন আমরা প্রথমে কি করব, এখানে ফোন নাম্বার। ফোন নাম্বারটা আমরা এখান থেকে নিব, এই যে একটু আগে যেখানে নাম্বারটা অ্যাড করেছি। এই দেখেন ফোন নাম্বার এখানে আসছে, এটা হচ্ছে ফোন নাম্বার। ফোন নাম্বার দিলাম, এটা হচ্ছে এক্সটেনশন, এটা দরকার নেই, এটা দরকার নেই। অ্যাড্রেস, অ্যাড্রেসটা আমরা এখান থেকে একটু দেখি অ্যাড্রেস কি আছে। এই হচ্ছে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা এখানে কপি করব, কপি করে আমরা এখানে পেস্ট করব। এখানে অ্যাড্রেস আপনি সার্চ করে খুঁজে বের করতে পারেন। দেখেন এখানে আমাকে বলছে যে যদি তুমি অ্যাড্রেসটা সার্চ করে না পাও, 3324 মরিস স্ট্রিট বর্নি, এটা ধরেন আপনি এখানে আসতেছে না, আপনি ম্যানুয়ালি অ্যাড করতে পারেন, অথবা একটু অ্যাড্রেসটা ছোট করে দেখেন এটার কাছাকাছি কোনো অ্যাড্রেস আসে কিনা। এই দেখেন চলে আসছে। এখানে দেখেন কোনটা ছিল, ওইটা মরিস অ্যাভিনিউ না, এটা কি ছিল জানেন, অ্যাড্রেসটা একবার একটু দেখি। আচ্ছা মরিস স্ট্রিট, এটা মনে হয় নাই। আচ্ছা এই অ্যাড্রেসটা এখানে হুবহু পাওয়া যাচ্ছে না। পাওয়া না গেলে এই যে ডোন্ট সি ইউর অ্যাড্রেস এন্টার ম্যানুয়ালি, ম্যানুয়ালিতে ক্লিক করবেন, করে এখানে ম্যানুয়ালি বসাবেন। কিভাবে বসাবেন দেখেন, এইটা আপনি কাট করবেন, এখান থেকে কাট করে জিপ কোডে বসাবেন, তারপরে টিএক্স মানে হলো টেক্সাস, কাট করে এখানে স্টেট টেক্সাস দেন, টেক্সাস চলে আসছে। আচ্ছা এই বর্নি হচ্ছে সিটি, এটা হচ্ছে রোড নাম্বার। মেরিং অ্যাড্রেস সেম দিলাম। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ আপনি এখান থেকে নেন, কত ছিল 1952, আমি তো বড় না দিই, মাস ধরেন আমি দিলাম 10/23/1990, মেল, তারপর হচ্ছে এখানে দিতে হবে সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এটাও দেখেন এখানে আসছে। এইটা একজনের মানে কখনোই দুইটা হবে না, মানে ইন্ডিভিজুয়ালি এক একজনের এক একটা হবে। আমরা হচ্ছে এখানে এসএসএন নাম্বার ধরেন এটা নিলাম, বাকি চারটা আমরা বসাই নিব। 450/08, এখানে লেখা হচ্ছে 450/08/123/4। এর পাশে হচ্ছে 450/08/123/4, দুইটা সেম হতে হবে, সেম না হলে নিবে না। এর পাশে হচ্ছে সেভ দেন, দেখেন এটা আমার নিয়েছে, সেভ হয়েছে। সেভ হওয়ার পরে আমরা পরের স্টেপে চলে যাব। এই দেখেন তাহলে আমাদের অ্যাড্রেসটা নিয়ে নিল, তার মানে আমরা পার্সোনাল ইনফো পুরোটা কমপ্লিট করে ফেললাম।
এমপ্লয়মেন্ট ডিটেলস এখানে কি কি আসতে পারে দেখেন। এমপ্লয় অ্যাক্টিভ, অবশ্যই অ্যাক্টিভ দিবেন। হায়ার করছেন কত তারিখে, এটা তো লিখে আগেই লিখছেন। পেমেন্ট শিডিউল এখানে দেখেন অলরেডি আমার অনেক পেমেন্ট শিডিউল দেওয়া আছে। ঠিক আছে, আমি যেটা আমার দেওয়া আছে, আমার করা না করলেও আমি জাস্ট একটা সিলেক্ট করেই কিন্তু যেতে পারবো। বাট আপনার ক্ষেত্রে এটা কিন্তু ম্যান্ডেটরি, সেট করতে হবে। আমি একটা ম্যানুয়ালি সেট করে দেখাই। এডিট, পেন আইকনে যাব, পেন আইকনে গিয়ে সেট করে কিভাবে এটা দেখেন। এখানে হচ্ছে আপনি কিভাবে করবেন, আপনি কি এভরি মান্থ করবেন নাকি এভরি আদার উইক করবেন, নাকি হচ্ছে টুয়াইস এ মান্থ, নাকি এভরি মান্থ। এভরি মান্থ তো বুঝেনি, এভরি মান্থ। টুয়াইস এ মান্থ হচ্ছে মাসে 2 বার। এভরি আদার উইক মানে 1 সপ্তাহ পর পর। আর এভরি উইক মানে প্রতি সপ্তাহ। তাহলে আমি কি করবো, এভরি মান্থ দিলাম। এভরি মান্থ দিয়ে আমি পে ডে অফ দ্য ফার্স্ট মান্থ, আপনি পেমেন্ট ডেটটা কবে দিবেন, মাসের কি 1 তারিখে দিবেন না 5 তারিখে দিবেন। আমি বললাম 7 তারিখ, প্রতি মাসে 7 তারিখে আমি পেমেন্ট করবো, খেয়াল করবেন। তারপর এন্ড অফ ইচ পে পিরিয়ড, মানে পে পিরিয়ড এন্ড হবে কবে, এন্ড ডেট হবে নাকি নাম্বার অফ ডে বিফোর পে ডে, মানে এইটা হবে নাকি হচ্ছে তার আগের দিন হবে। আমি এন্ড ডেট দিলাম। মান্থ, এখানে দেখেন প্রিভিয়াস সেম নেক্সট, তাহলে আমি প্রিভিয়াস মান্থ দিলাম। আহ, এখানে কি লেখা আছে, এন্ড অফ মান্থ, মাস শেষ হবে কবে, তাহলে আমি এন্ড অফ মান্থ দিলাম। তার মানে হচ্ছে এটা দিলে যেটা হবে মাসের শেষ তারিখ বোঝাবে। এরপর এখানে আসলে হচ্ছে শিডিউলের নাম কি দিবেন, এতে অনেকগুলো শিডিউল অলরেডি দেওয়া আছে। আমি এখানে দিলাম এভরি এভরি মান্থ 4 দিলাম। আমরা এখানে এটা হচ্ছে জাস্ট নাম, এভরি মান্থ 4। এখন এই পাশে খেয়াল করে দেখেন, এই পাশে খেয়াল করুন, পে পিরিয়ড হচ্ছে আপনার ধর আপকামিং পে পিরিয়ড, যেটা 4 মাস পর্যন্ত এখানে থাকবে, মানে 4টা পে শিডিউল এখানে অটো সেট হবে আপনার এই তথ্যের উপর ভিত্তি করে। 1 থেকে 31 এই সময়ের মধ্যে আপনি যে কাজটা করবেন সেটার বেতন পাবেন হচ্ছে কত তারিখে, 7 তারিখে, মাসের 7 তারিখে। এটা সেপ্টেম্বরের 7 তারিখ, আমি এখানে বলছি প্রতি মাসের 7 তারিখ। এটা দেখেন অক্টোবরের 7, এটা দেখেন নভেম্বরের 7, এটা দেখেন ডিসেম্বরের 7, এটা দেখেন নভেম্বর, এটা অক্টোবর, সেপ্টেম্বর। এভাবে এটা অটো শিডিউল তৈরি হবে, এটা আপনার করা লাগবে না, অটো হয়ে যাবে। এরপর আপনি এটাকে সেভ দিন। সেভ দিলে এখানে অনলি এরিক, এখানে কি বলছে দেখেন, হু শুড হ্যাভ দ্য আপডেট পে শিডিউল, মানে আমি যে পে শিডিউলটা তৈরি করলাম এই পে শিডিউলে আপনি কাকে কাকে রাখতে চাচ্ছেন। আপনি এখন যাকে অ্যাড করলেন শুধু কি তার নামটাই থাকবে, নাকি অল এমপ্লয়ি লিস্টেড বিল, মানে আপনার ওই লিস্টে যতগুলো নাম আছে সবার ক্ষেত্রে কি সেম পে শিডিউল হবে, নাকি শুধু এখন যাকে মানে অ্যাড করলাম শুধু তার হবে। আমি শুধু যার এখন যাকে করলাম তারটা হবে। এরপর আমি এটাকে সেভ দিই। সেভ দিলে আমার দেখেন এভরি মান্থ 4 হইলো। মনে রাখবেন এই নামটা ইউনিক হইতে হবে, আগে যেগুলো যেমন অনেকগুলো দেওয়া আছে এগুলো কিন্তু আর দেওয়া যাবে না। ওয়ার্ক লোকেশন এটা দেওয়ার দরকার নেই। এখন আসেন হচ্ছে এটা অটো হয়ে যাবে। আপনার এই যে ক্লায়েন্ট মানে যেই এমপ্লয়ির নাম অ্যাড করলেন তার ম্যানেজারকে বললাম, তার ম্যানেজার হচ্ছে জাস্টিন আলেকজান্ডার। কোন ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। এখানে জব টাইটেল কি ধরুন, দিলাম অ্যাকাউন্টিং। এগুলো নট নেসেসারি, না দিলে অসুবিধা নেই। এখানে হচ্ছে অকুপেশনাল কোড, থাকলে দিবেন না থাকলে দিবেন না। এমপ্লয় আইডি থাকলে দিবেন না থাকলে দিবেন না। আমি দিলাম একটা বিলিং রেট দরকার নেই, বিলিং ডিফল্ট দরকার, নিচে কোনো কিছু দরকার নেই। মোটামুটি মেইনগুলো আমাদের দেওয়া শেষ। এখন আমি সেভ দিলাম। সেভ দিলে আমার দেখেন এখানে পার্সোনাল এমপ্লয়মেন্ট ডিটেলস এটা গেল। এরপর হচ্ছে এলিজিবিলিটি, এটা দেওয়ার দরকার নেই। ট্যাক্স উইথহোল্ডিং এটা জাস্ট আপনি ওপেন করে যেটা করবেন, হোয়াট আর এরিক উইথহোল্ডিং, মানে এই এরিক সে কি আপনার তাকে কি 2000 সাল বা তারও পরে হায়ার করেছেন, নাকি 2019 আর তার আগে হায়ার করেছেন। মানে এই ডাব্লিউ ফর্মটা 2000 সালের পরে একরকম হয়েছে আর 2000 সালের আগে আর এক রকম ছিল।
এই জন্য এটা দুইটা বলছি। আমার যেহেতু 2020 বা তারপরে একে হায়ার করা হয়েছে, সেজন্য আমরা এই ফর্মটা ইউজ করবো। কিভাবে বুঝলাম? কারণ আমরা তো হায়ার করছি 2024-এ, আমরা কিন্তু 2020 বা তারপরে এই রেঞ্জের মধ্যেই পড়ে। এই জন্য ফেডারেল উইথ হোল্ডিং ট্যাক্স, এখানে দেখেন আমাদের ক্লায়েন্ট যার পেরোল আমি মানে করব, তিনি কি সিঙ্গেল আর মেরিট এটাকে আলাদা আলাদা করে করবে, নাকি জয়েন্টলি করবে, নাকি হচ্ছে হেড অফ হাউস হোল্ড করবে, নাকি হচ্ছে এক্সাম্পল হেড অফ হাউস হোল্ড মানে হচ্ছে আহ, ধরেন যিনি চাকরি বাকরি করে না, গৃহিণী আর কি। আর ম্যারিড জয়েন্টলি বা সিঙ্গেল এটা যদি আলাদা করেন আর একসাথে করেন, কোনটা করবেন? নর্মালি আমরা সিঙ্গেল সেপারেটলি যেটা ওইটাই করবো। আর নিচে যা যা আছে কোনো কিছুতে কিছু করার দরকার নেই, এগুলো অটো আপডেট হবে। এবার আমি সেভ দিব। তাহলে ট্যাক্স উইথ হোল্ডিং গেল। কি কি গেল? আমরা এখানে এমপ্লয়মেন্ট ডিটেলস, তারপরে এমপ্লয়মেন্ট এলিজিবিলিটি কিছু করা লাগবে না, ট্যাক্স উইথ হোল্ডিং। এর পাশে আসলে হচ্ছে পেমেন্ট মেথড। পেমেন্ট মেথডের এখানে আপনারা যেটা করবেন, পেপার চেক এইটাই দিবেন। তাহলে এটা দিলে কি হবে? যদি আপনি ডিরেক্ট ডিপোজিট দেন তাহলে কুইক বুকসের সাথে ব্যাংক কানেক্ট থাকতে হবে, এবং ক্লায়েন্ট অর্থাৎ আপনি যার স্যালারি ক্যালকুলেশন করতেছেন, ধরলাম মিস্টার ওই যে নাম এরিক, এরিকের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাগবে। এই যে এখানে এরিকের ডিপোজিট টু অন অ্যাকাউন্ট মানে কোন অ্যাকাউন্টে করবেন, তার কি চেকিং আর সেভিং, সেভিং হলে সেভিং, চেকিং হলে চেকিং, রাউটিং নাম্বার কত মানে তার ব্যাংকের রাউটিং নাম্বার কত, তার অ্যাকাউন্ট নাম্বার কত, তার অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম করতে হবে। করে সেভ দিলে কি হবে, তার ওই এমপ্লয়ির স্যালারি তার এখানে যে অ্যাকাউন্টটা সেট করবেন সেই অ্যাকাউন্টে ডিরেক্ট চলে যাবে। ঠিক আছে? ওই শিডিউল অনুযায়ী, একটু আগে যে শিডিউলটা করলাম ওই শিডিউল অনুযায়ী আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে, কারণ আপনার কুইক বুকের সাথে ব্যাংক অ্যাকাউন্ট কানেক্ট করা থাকবে, এবং ওই অ্যাকাউন্ট থেকে ওই শিডিউল অনুযায়ী এখানে যদি ক্লায়েন্টের কোনো ইনফরমেশন অ্যাড করেন ব্যাংক অ্যাকাউন্ট, তাহলে তার ব্যাংক অ্যাকাউন্টে অটো চলে যাবে। আপনি এখানে গিয়ে জাস্ট রিপোর্টটা দেখতে পারবেন। আর আমরা যদি এটা না করি তাহলে আমরা ম্যানুয়ালি পেপার চেকে চলে যাব। পেপার চেক মানে হচ্ছে আপনি ম্যানুয়ালি এন্ট্রি দিবেন। এরপরে পে টাইপ, আমাদের এই তথ্যগুলো অ্যাড করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, আর বাকি কাজগুলো অতটা ই না। আর এই এমপ্লয়ি একবার অ্যাড করলে পরের বছর থেকে খালি শুধু পেরোল রান করবেন, আর কিছু না। এখানে দেখেন তাকে যে আপনি পেমেন্ট দিবেন, আওয়ারলি দিবেন, স্যালারি দিবেন না কমিশন দিবেন। আওয়ারলি দিলে আওয়ারলি রেট দিবেন, স্যালারি দিলে স্যালারি অ্যামাউন্ট লিখবেন, কমিশন দিলে কমিশন লিখবেন। আমি বললাম আওয়ারলি দিবেন। আওয়ারলি পার আওয়ার কত করে দিবেন? আমি বললাম হচ্ছে পার আওয়ার 45 করে দিবেন। এরপর হচ্ছে প্রতি মানে পার ডে কয় ঘন্টা করে কাজ করবে? 8 ঘন্টা। প্রতি উইকে কয়দিন কাজ করবে? 5 দিন। এরপর এখানে দেখেন আরো অনেকগুলো অপশন আছে, এগুলো আপনি চাইলে অ্যাড করতে পারেন। অ্যাড আওয়ারলি পে কত, তারপর কমন কিছু পে টাইপ আছে, যেমন ওভার টাইম আছে, ডাবল ওভার টাইম আছে, হলিডে আছে, বোনাস আছে, কমিশন আছে, ভ্যাকেশন আছে। এগুলো আপনি টিক চিহ্ন দিয়ে রাখবেন, তাহলে আপনার সিস্টেম এগুলো অন হবে। ঠিক আছে? আর এখানে সানডে থেকে শুরু হলে সানডে, মানডে থেকে শুরু হলে মানডে। ঠিক আছে? তো এই অপশনটা আপনারা মানে পে আইটেম রিলেটেড এটা আপনারা দিবেন, দেওয়ার পর আপনি এটাকে সেভ দিবেন। সেভ দিলে আপনার এখানে এখানে যেটা বলবো আমি এটা লেটার দিলাম, মানে পরে দেখবো। এরপর আসেন হচ্ছে ডিডাকশন এবং কন্ট্রিবিউশন। যদি ডিডাকশন কন্ট্রিবিউশন থাকে তাহলে আমরা এখানে ডিডাকশন কন্ট্রিবিউশন গুলো এখানে অ্যাড করতে পারি। কিভাবে দেখেন, এখানে আপনি ডিডাকশন অ্যান্ড কন্ট্রিবিউশন, প্রথমে ধরলাম হচ্ছে আমরা অ্যাড ডিডাকশন, এখানে কি কেস করলাম মেডিকেল ইন্স্যুরেন্স। মেডিকেল ইন্স্যুরেন্স এখানে এমপ্লয়ি দিবে কি, এমপ্লয়িকে ফ্ল্যাট রেটে দিবে নাকি পার্সেন্টে দিবে নাকি আওয়ারলি দিবে? আমি বললাম ফ্ল্যাট রেট। ফ্ল্যাট রেট তাহলে পার পে চেক, অ্যামাউন্ট পার পে চেক কত? ধরলাম আমরা হচ্ছে $100, তাহলে অ্যানুয়াল কত হবে? $1200। ঠিক সেম হচ্ছে কোম্পানি কতটুকু কন্ট্রিবিউশন করবে, কোম্পানি বললাম হচ্ছে ফ্ল্যাট রেটে দিবে। এটা পার্সেন্টও হতে পারে, ধরেন গ্রস পের উপরে দিবে, এটা ধরলাম হচ্ছে 2% বা 3%। অ্যানুয়াল এখানে দেওয়ার দরকার নেই, এরপর আমি এটা সেভ দিলাম। তাহলে কন্ট্রিবিউশন এবং হচ্ছে ডিডাকশন চলে গেল। আর এখানে আমার হচ্ছে এটা দেওয়ার দরকার নেই, আমরা এটাকে ডান করবো। ডান করলে এবার দেখেন আমাদের আমাদের এখানে সকল তথ্য অ্যাড হয়ে গেল। এখন আপনি চলে যান এমপ্লয়ি লিস্টে। এবার দেখেন
এরিকের এখানে কোনো ঝামেলা নাই। এই দেখেন এই যে মার্কাস এরিক, এখন কিন্তু এটাকে পেরোল রান করা যাবে। এবার আসলে হচ্ছে এটা কমপ্লিট করার পরে আপনি চলে যাবেন ওভারভিউতে। ওভারভিউতে গিয়ে এখানে 5-7 মিনিটের একটা ভিডিও আছে, আমি দিব না, এটা না বুঝলে পরের ক্লাসে দেখাই দিব। এই ফিনিশ নাও অপশনটা আসবে, আসার পরে এখানে দেখেন যে পেরোল নাও একটা অপশন আসবে, যে পেরোল নাও, আদারওয়াইজ পেরোল নাও আসবে না। এখন আপনি পেরোল নাওতে যাবেন। পেরোল নাওতে গেলে এখানে যতগুলো পে শিডিউল আছে সব শিডিউল এখানে শো করবে। আপনার তো অনেকগুলো এমপ্লয়ি আছে, ওই এমপ্লয়ি কোনটা কোন পে শিডিউলে মানে আপনি অ্যাড করছেন সব এখানে শো করবে। আমি ধরেন এখন যেটা করব, এই যে দেখেন এভরি মান্থ আমরা একটা সেট আপ করেছি যেখানে একজন এমপ্লয়ি আছে, তাহলে আমরা সিলেক্ট করব। দেখেন ওই যে আমরা একটা একটু আগে একটা অপশন দেখছিলাম যে আমরা এভরি মান্থ যেটা দেখছি এটা কি শুধু এরিকের জন্য করব নাকি আমরা চাইলে সব এমপ্লয়ির জন্য করতে পারি। তাহলে সব এমপ্লয়ির জন্য করলে এখানে আমার একটাই পে শিডিউল শিডিউল দেখাইতে হবে, বাকিগুলো এখানে আসতো না। যেহেতু আমি আম, যেটা করেছি সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে সিলেক্ট করে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আপনি আওয়ারলি বলছেন। আচ্ছা এইবার দেখেন কোন মাসের স্যালারি ক্যালকুলেশন করবেন, অগাস্টে। যেহেতু অগাস্টের 1 তারিখে, তাহলে 1 থেকে 31 এই পর্যন্ত আপনি স্যালারি ক্যালকুলেশন করলেন। পেমেন্ট কবে দিবেন, ওই যে বলছেন 7 তারিখ, তাহলে এখানে সেপ্টেম্বরের 7 তারিখ দেন। Employee paid with direct deposit will receive their payment on Friday in September because Saturday September is not banking day। আচ্ছা ওই ডেতে দেওয়া যাবে না। দেখেন এটা কিন্তু ও বলতেছে তুমি 7 তারিখ এবং 6 তারিখ, এই 2 তারিখ হচ্ছে ব্যাংকিং হলিডে। আচ্ছা আমি একটু চেক করে দেখি তো, 7 এবং 6, 6 এবং 7 এই 2 দিন বলতেছে যে আমেরিকাতে হচ্ছে ব্যাংক হলিডে, এই 2 দিনে পে করা যাবে না, হয় 5 তারিখ অথবা 8 তারিখ। তাহলে আমি এটাকে 8 তারিখ দিই। 8 তারিখও না, 9 তারিখ দিলে নিবে। হ্যাঁ 9 তারিখ দিলে নিবে, ওই 2 দিন হচ্ছে ব্যাংক হলিডে। এই যে আপনার সরি 7 তারিখে 8 তারিখ হচ্ছে ব্যাংক হলিডে ইউএসএ তে। 9 তারিখে আপনি পেমেন্ট দেখাইতে পারবেন, আমরা 9 তারিখ দিলাম, পেমেন্টটা এখানে শো করবে। এবার আসেন হচ্ছে আপনি 173 ঘন্টা আসছে রেগুলার পে। কিভাবে আসছে ওই হিসাব করে, যে আমি বলছি 8 ঘন্টা আর 5 দিন, ওই হিসাবে 1 মাসে 173.34 ঘন্টা আসছে রেগুলার পে। এখানে আমি ওভার টাইম দেখেন, রেগুলার পে 45, একটু আগে আমরা যেটা দিয়েছি ওটাই আসছে। ওভার টাইম হচ্ছে এটার 1.5 গুণ, তাহলে 45 কে 1.5 গুণ করেন। আর ডাবল পে হচ্ছে 45 কে ডাবল করেন, 90 হবে। আর হলিডে বেসিক অনুযায়ী পাবে, বোনাস অ্যামাউন্টে পাবে, কমিশন অ্যামাউন্টে পাবে, ভ্যাকেশন অ্যামাউন্টে পাবে। এবার আসেন আমরা এখানে যদি মনে করি যে আমার ওভার টাইম ছিল হচ্ছে 20 ঘন্টা, আর ডাবল ওভার টাইম হচ্ছে 15 ঘন্টা। নর্মাল ওভার টাইম আর ডাবল ওভার টাইম এর মধ্যে পার্থক্যটা কি? নর্মাল ওভার টাইম হচ্ছে ধরেন 8 ঘন্টার পরে 2 ঘন্টা করলে নর্মাল ওভার টাইম, 2 ঘন্টার পরে যদি আরো 1 ঘন্টা করেন সেটা হবে ডাবল ওভার টাইম। ওই জন্য এখানে আমরা ডাবল ওভার টাইম দিলাম 15 দিন, আর এটা 20 দিন। হলিডে তে আপনি ধরেন 8 ঘন্টা কাজ করছেন, এটা দিতে পারেন। বোনাস আপনি ধরেন এখানে $50 বোনাস পাইছেন। কমিশন এখানে ধরেন আপনি $75 কমিশন পাইছেন। ভ্যাকেশন পান নাই নাই, তাহলে টোটাল ওভারঅল হচ্ছে 216 ঘন্টা। এবং এখন দেখেন টাকা আসতেছে কত, 10,985। এগুলো অটো আসবে, এগুলো নিয়ে আপনার চিন্তা করা লাগবে না, এগুলো সব অটো অ্যাড হয়ে যাবে। প্রিভিউ করেন, দেখেন এই যে দেখেন প্রিভিউ চলে আসছে। এখানে কি বলছে যে $12,483 হচ্ছে পে করতে হবে, এর মধ্যে $10,000 হচ্ছে গ্রস আর $1,400 হচ্ছে এমপ্লয়ার ট্যাক্স অ্যান্ড কন্ট্রিবিউশন। মনে করে দেখেন আমরা একটু আগে এর আগে যে পেরোল রিপোর্টটা আমরা ইম্পোর্ট করেছিলাম সেখানে গ্রস স্যালারি ছাড়াও এমপ্লয়ারের কিছু খরচ ছিল, যেমন আপনার মেডিকেয়ার, তারপরে ফেডারেল আনএমপ্লয়মেন্ট ট্যাক্স, এইগুলো কিন্তু এমপ্লয়ারের ছিল, সেটা হচ্ছে 1400। আপনি কিভাবে পে করবেন, যে পেপার চেক বলছেন, তাহলে আপনি ধরেন ওয়েলস ফার্গো থেকে করলেন। আর আপনি প্রথমে করলে আপনাকে এখানে অ্যাড করে নিতে হবে অ্যাকাউন্ট। পিরিয়ড বলছে, পে ডে বলছে, এরপরে আসলে এটাকে আপনি চাইলে এই যে প্রিভিউ ডিটেলস দেখতে পারেন। এই যে এই রিপোর্টটা আপনারা করেছেন, এটা একটু চেহারাটা দেখেন কেমন। 7,800 তার হচ্ছে গ্রস, আর হচ্ছে এখানে ডিডাকশন আছে কিছু, আর এটা হচ্ছে সাথে অ্যাড হয়ে
টোটাল তার মানে খরচ দাঁড়াচ্ছে 12,000 সামথিং। এই অ্যামাউন্টটা হচ্ছে যে 1100 অ্যামাউন্ট হচ্ছে এমপ্লয়ার পে করবে, আর এই 10,000 হচ্ছে এমপ্লয়েড স্যালারি। এখান থেকে 100 কাটা হবে, 300 কাটা হবে, 3,000 এটাও কাটা হবে, কেটে তাকে সর্বসাকুল্যে দেওয়া হবে 7,800। ঠিক আছে, এটাকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করার পরে এখানে দেখেন আপনার মূলত যেটা করতে হবে সাবমিট করবেন। দেখেন সাবমিট করার সাথে সাথে এটা আপনার প্রত্যেকটা রিপোর্টে গিয়ে হিট করবেন। এরপরে দেখেন এখানে আপনি চাইলে একটা চেক নাম্বার দিতে পারেন, এবং এখানে এসে যেটা করবেন ফিডব্যাক চাইবে, এই যে প্রিন্ট পে স্টাফ, এটা প্রিন্ট করে নেবেন। আপনি যদি 10 জনটা একসাথেও করেন তাও এই রিপোর্ট আপনি রান করলে আলাদা আলাদা রিপোর্ট হবে, এরকম রিপোর্টগুলো আলাদা আলাদা করবেন। এখানে দেখেন কোম্পানির নাম আছে, এমপ্লয়ির নাম আছে, পে ডেট কবে, কত পে করবেন, চেক নাম্বার কত যেহেতু আগে দিয়েছি, তারপরে হচ্ছে বিগিনিং পিরিয়ড কোনটা, এন্ডিং পিরিয়ড কোনটা, পে পিরিয়ড কোনটা, আওয়ার কোনটা। আমরা 7 তারিখে পেমেন্ট করার কথা, 9 তারিখ কেন হলো ওইটা ওই যে একটু আগে বলছি, 7 এবং 8 গভর্নমেন্ট হলিডে, ওই হলিডেতে কোনো পেমেন্ট ক্লিয়ার হয় না, ওই জন্য পরের ডেট তারা দিয়েছে, আগের ডেট দেয় না, পরের ডেট দেয়। তারপরে কন্ট্রিবিউশন, তারপর হচ্ছে এখানে আরো ডিটেলস পাবেন, বোনাস কত, হলিডে কত, ওভারটাইম কত, হ্যাঁ ডাবল ওভারটাইম কত, কমিশন কত, সমস্ত কিছু এখানে, এবং ট্যাক্স কত কাটা হয়েছে সব ডিটেলস এখানে থাকবে। এটাকে আমরা বাংলাদেশের ভাষায় পে স্লিপ বলি, ওরা বলে পে স্টাফ। এবং এইটাই এই রিপোর্টটাই ওরা আপনাকে দিতে বলে। আর এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল রিপোর্ট। আর একটু আগে আমরা যেটা দেখালাম 10 জন হলে 10 জনকে একসাথে থাকে। এবং আমরা যে দুইটা জার্নাল করেছি 2 জন এমপ্লয়িকে দিয়ে, ওইটাও কিন্তু একসাথে ছিল, কিন্তু একজন আর একজনের স্যালারি তো দেখা যাবে না। পে স্লিপ গুলো তো হয় ইন্ডিভিজুয়াল, সো এটা হচ্ছে পে স্লিপ। সো এটা আপনারা ডাউনলোড করবেন, করে আমাকে এটা দিবেন। ঠিক আছে, এরপরে আপনি কি করবেন, এটাকে ক্লোজ করে দেন। ক্লোজ করে এখানে লেটার দিয়ে এখান থেকে বেরিয়ে যান। ঠিক আছে, বেরিয়ে গেলে এই হচ্ছে আমার মোটামুটি 1 মাসের পেরোলটা রান হয়ে গেল। এরপরে আমরা জাস্ট রিপোর্টে গিয়ে দেখতে পারবো, যেখানে হচ্ছে আমার রিপোর্ট আছে, এই রিপোর্টে গিয়ে আমরা স্যালারির জন্য যে আমার খরচটা হলো, এটা আপনি চাইলে এখন কোনো জার্নাল তো দেওয়া লাগবে না, সব অটো দেখতে পাবেন। এই প্রফিট এন্ড লসে গেলে এখানে ধরেন অল রেট দেন, অথবা আমরা অগাস্টে করেছি তাই না, তাহলে এটা কোন মাস, অগাস্ট, হ্যাঁ এখানে দিলে আমরা এই ডেটটা যদি একটু পিছিয়ে দিই, সেপ্টেম্বরের 30 তারিখ দিয়ে রান করলে দেখতে পাবো স্যালারি এন্ড ওয়েজেস। এই দেখেন ওয়েজেস, ক্লিক করেন এখানে। আমাদের দরকার যতটুকু, যে ব্যক্তির নাম এরিক, এরিকের নাম আছে কিনা দেখুন, এই দেখেন এরিক, এরিকের স্যালারি যেখানে চলে আসছে 10,000। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি পেরোলের রিপোর্ট। আজকে এই পর্যন্ত থাক। পেরোল আর ভিএটি এই দুইটা জিনিসই আমাদের হোমওয়ার্ক থাকবে, আর আগামী শনিবারে আমি এক্সাম নিই। ঠিক আছে, ভালো থাকেন সবাই। কোনো প্রশ্ন থাকলে বলেন, নাইলে ভিডিও দেখার জন্য প্রশ্ন থাকলে বলেন। বুঝি নাই। আরেকটা নেবেন তাই বলছি। আচ্ছা, ওইটা আগে ছিল করা। কথা বুঝি না ভাই, আপনি আপনার নেটওয়ার্কে মনে অনেক সমস্যা। ক্লাসগুলো করি তাই। আবার বলেন, এই যে এই তারিখে, হ্যাঁ এখন বলেন, এই তারিখে এই নামে আরেকজন ছিল, আরেকজন না, এই ব্যক্তি মার্কাস এরিক, এখানে একজনই আছে। আপনি কি বলছেন, কথাটা আরেকবার বলেন। না না, আমি ওটা বলি নাই। আমার কথা তো ক্লিয়ার না, এখন বলেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি, হ্যাঁ বলেন। এই যে পেরোল রান করলাম, এক্ষেত্রে কি আলাদা আবার কি কুইকবুকস কে পে করতে হয়? হ্যাঁ অবশ্যই পে করতে হয়, এটা হিউজ ডলার পে করতে হয়। যে মান্থলি, ও আচ্ছা, আর হচ্ছে যেটা মান্থলি যেটা নেয় ওটা ছাড়াও আরো পে করতে হয় তাই তো? হ্যাঁ আমি দেখাচ্ছি, দাও 1 মিনিটে দেখি। আচ্ছা এই আচ্ছা ঠিক আছে। দেখেন, এই যে আমি এখানে দেখাই,
কত একজনের জন্য কত পে করা লাগবে দেখেন। এই যে দেখেন নর্মাল একদম সর্বনিম্ন $50 আর প্রতি এমপ্লয়ের জন্য $6। তার মানে আমি যদি এই প্যাকেজটাও যদি নেই 50 আর 6 $56 পে করা লাগবে প্রতি মাসে। হয়তো আপনি 50% পাচ্ছেন 3 মাসের জন্য, 3 মাস পরে তো আপনার রেগুলার প্রাইজে আসবে। যদি প্রিমিয়াম পেরোল প্রিমিয়াম নেন তাহলে 85 আর হচ্ছে 9, তার মানে 94 পে করতে হবে। পেরোল এলিট নিলে 130 আর হচ্ছে 11, তার মানে $141 পে করতে হবে। বোঝা গেছে? জি জি বুঝতে পারছি। হিউজ অ্যামাউন্ট, ঠিক আছে। বাট আমরা তো অ্যাকাউন্টিং কোম্পানি করছি, এখান থেকে আমি ফ্রি দেখাইতে পারবো, সমস্যা নেই। এটার জন্য আমাকে পে করা লাগবে না, এটা একদম বাট এইটা আর ওইটা একদম সেম, ঠিক আছে। এই ফিচার আর ওই ফিচার একদম সেম। ঠিক আছে ওকে, ঠিক আছে। তাহলে আজকে এখানেই রাখি। আপুরা কি শুনতে পাচ্ছেন? সোনিয়া আপু, রোমানা আপু? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, পেরোলটা প্র্যাকটিস করবেন। আগে কি করছেন না করছেন জানি না, এখন প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। জি ভাইয়া। ওকে, তাহলে আজকে এখানে রাখি। আল্লাহ হাফেজ। ওকে, হ্যাঁ আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ।